একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউবার চেক নিয়ে একাত্তর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে দুজন অতিথি থাকবেন। আমাদের সঙ্গে থাকবেন রিউবার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, এবং এ পর্যায়ে যুক্ত হওয়ার চেষ্টা করব আমরা যুক্ত করার প্রযুক্তি বিশ্লেষক জনাব রাশেদ মেহেদিকে। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি, এবং আমরা আলাপে যাবার আগে একটা প্রতিবেদন দেখে আসতে চাই, যাতে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্য গেল 24 ঘন্টায় আসলে ছড়িয়েছে। জামাত ইসলামের সমাবেশ চলছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্টেজে বসে আছেন। এমন সময় তার সামনেই রাজাকার রাজাকার বলে চিৎকার করে উঠল উত্তেজিত জনতা, এবং জামাতের আমির বিব্রত হলেন। এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি ফেক। প্রায় 7 মাস আগের সমাবেশে দর্শকদের ছবিতে কারসাজি করে ভিন্ন অডিও যুক্ত করে পরিকল্পিতভাবে এই গুজবটা ছড়ানো হয়েছে। ওদিকে পাকিস্তানের আদলে বাংলাদেশের নতুন পতাকার ছবি ভাইরাল হয়েছে। তবে সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক করে নিশ্চিত করেছে পুরোটাই মিথ্যা তথ্য। এসবের মাঝে খবর ছড়ালো স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন শেখ হাসিনার সব মামলা প্রত্যাহার করা হয়েছে, এবং পরে দেখা গেল সেটাও গুজব। দর্শক, এমন বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। সম্প্রতি একটি সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সামনে কিছু উত্তেজিত জনতা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিচ্ছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম। এই প্রতিষ্ঠানটি জানায় দাবিটি সত্য নয়। 2024 সালের 8 নভেম্বর জামাতের কর্মী সম্মেলনের ভিডিওর সাথে ভিন্ন অডিও যুক্ত করে এই গুজব ছড়ানো হয়েছে। ওদিকে কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নাকি বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো হত্যা মামলা রয়েছে সবগুলো প্রত্যাহার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায় তথ্যটি মিথ্যা। জাহাঙ্গীর আলম চৌধুরী এমন মন্তব্য করেননি, এবং এই শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়েই এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এসবের মাঝে এক্স, ফেসবুক সহ প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে একটি মিথ্যা দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের পতাকা বদলে যাচ্ছে। পাকিস্তানের পতাকার চাঁদ তারার আদলে বাংলাদেশের পতাকার নতুন ডিজাইনের একটি ছবিও ভাইরাল হয়েছে। পরে সিএ প্রেস উইং ফ্যাক্টস তাদের ফেসবুক পেজে নিশ্চিত করে এই বিষয়টি মিথ্যা। মূলত শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ কয়েক ডজন ব্যবহারকারী এই গুজব ছড়িয়েছে। সম্প্রতি ঢাকা পোস্টের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে ডক্টর ইউনূস নাকি যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সাথে দেখা করতে চেয়েছিলেন, এবং টিউলিপ সময় না দেয়ায় তিনি হতাশ। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা। ঢাকা পোস্ট এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। যথারীতি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই ফটোকার্ডটি তৈরি করে গুজব ছড়ানো হয়েছে। এখানেই শেষ নয়। বাংলাদেশ প্রতিদিনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় তুলেছে। সেখানে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নাকি বলেছেন ছোটবেলা থেকে অপমানিত হতে হতে অপমান বিষয়টি এখন আমি আমলে নেই না। তবে এটি যে মিথ্যা তথ্য সেটা নিশ্চিত হয় ফ্যাক্ট চেক করে। জানা যায় বাংলাদেশ প্রতিদিন এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে বাংলাদেশ প্রতিদিনের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুর সাথে পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিদের টার্গেট করে। ব্যবহার হয়েছে জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড, আর প্রতিটি অপতথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, একাত্তর। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, এবং আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, এবং থাকবেন আমাদের সঙ্গে প্রযুক্তি বিশ্লেষক রাশেদ মেহেদি। আমরা আলাপে যেতে চাই। শুরুতে তানভীর মাহতাব আবির, আপনার কাছে একটু আসি, একটু ধারণা দেবেন। বেশ দীর্ঘ সময় পার হয়ে গেল, অর্থাৎ 5 আগস্টের পর থেকে গুজবকে আমরা পাল্লা দিয়ে বাড়তে দেখেছি সবকটি সেক্টরে। এখন প্যাটার্নের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা? কিছুদিন আগে আপনি বলছিলেন যে একটা ফেক ডোমেইন কিনে এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর টেন্ডেন্সি দেখা গেছে। এখন নতুন কোনো ধরন আপনার চোখে পড়েছে কিনা? কী ধরনের অপতথ্য গেল 24 ঘন্টায় আপনাদের চোখে পড়েছে? আপনাকে ধন্যবাদ।
ফ্যাক্ট ডোমেনের কথা যেটা বললেন, এটা আমরা ক্রমাগত যে ফ্যাক্ট চেক করেছি এবং এটাতে মনিটর করার কারণে এখন আমাদের যেটা মনে হচ্ছে যে এটা কিছুটা কমে এসছে এবং তারা এই জিনিসটা আসলে কমিয়ে দিচ্ছেন। এটা আমাদের জন্য একটু ইতিবাচক দিক। এর বাইরে নতুন যদি কোনো প্রযুক্তির কথা বলেন বা নতুন ধরন, গুগলের নতুন একটি প্রযুক্তি এসেছে বিওই, যেটাতে খুব নিখুঁতভাবে ডিফেক্ট ভিডিও বানানো সম্ভব। মানে আপনার সামনে এমন একটা ভিডিও চলছে যেটা আপনি দেখে মনে হবে যে আসলে বাস্তবে ঘটছে, কিন্তু আসলে এই ভিডিওটার যে এলিমেন্ট, যে মানুষগুলো বা যে প্রকৃতি বা নেচার, এগুলোর কোনোটারই আসলে অস্তিত্ব নেই। মানে এটা এমনই একটি এমন ধরনের ভিডিও, এবং এটা এর আগেও আমরা ডিফেক্ট ভিডিও নিয়ে অনেক আলোচনা করেছি, যেখানে কিছু না কিছু ক্ষেত্রে হয়তো অসামঞ্জস্যতা বোঝা যেত, কিন্তু গুগলের নতুন এই প্রযুক্তিতে আসলে অসামঞ্জস্যতা বলতে গেলে বোঝাই যায় না। তো এটা আসলে আমরা মনে করছি যে একটা আশঙ্কার জায়গা, যে আগামী নির্বাচনের জন্য এটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই ধরনের ডিফেক্ট ভিডিওগুলোর মাধ্যমে। অলরেডি হচ্ছে অনেক রাজনৈতিক দলকে আমরা দেখছি যে তাদের ফেসবুকের বিভিন্ন পেজ এবং পেজে ওরা এই ধরনের এই প্রযুক্তিটাই ইউজ করছেন, ইউজ করে ভিডিও বানাচ্ছেন, ছবি বানাচ্ছেন, যেগুলোতে আসলে বোঝার উপায় নেই যে এটা আসলে অবাস্তব একটি ভিডিও। তো এটা একটা নতুন ধরন, খুবই সম্প্রতির ঘটনা। আর গত 24 ঘন্টা যেটা বললেন, আমরা সবাই জানেন এখানে ইরান এবং ইসরায়েলের সাথে একটা কনফ্লিক্ট চলছে। তো এই ধরনের এই ঘটনাটার বিভিন্ন ধরনের ভিডিও, পুরোনো ভিডিও এবং অপ্রাসঙ্গিক ভিডিওগুলো ছড়াচ্ছে গত 24 ঘন্টা সবচেয়ে বেশি। আমরা অন্তত 8টি ফ্যাক্ট চেক করেছি আজকে এই বিষয়ে, এবং আরো অনেকগুলো আমাদের এগুলো নিয়ে কাজ চলছে, যেটা হচ্ছে এখন এটা সারা বিশ্বের ট্রেন্ডিং টপিক। ফ্যাক্ট চেকও হচ্ছে অনেক অসংখ্য, এবং এই ধরনগুলো আমরা যেটা দেখছি যে সাম্প্রতিক সময়ে যেটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে দেখা গেছে যে পুরোনো ভিডিওগুলোকে এই ঘটনার সাথে মিক্স করা এবং অপ্রাসঙ্গিক বিভিন্ন এআই ভিডিও বা ডিফেক্ট বানিয়ে বলা হচ্ছে যে এই ঘটনার। তো এই একই প্যাটার্ন দেখা গেছে যে গত 24 ঘন্টায় আমাদের মনিটরিং এ একই ধরনের প্যাটার্নগুলো এই ঘটনাগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যে পুরোনো ভিডিওগুলো ছড়ানো হচ্ছে এবং ডিফেক্ট ভিডিওগুলো ছড়ানো হচ্ছে। এর সাথে আপনারা জানেন যে ভারতের সম্প্রতি একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। ওই বিমান দুর্ঘটনার ক্ষেত্রেও হচ্ছে পুরনো অনেকগুলো ভিডিও আমরা আজকেও দেখেছি, যে পুরনো বিভিন্ন বিমান দুর্ঘটনার ভিডিওগুলোকে ভারতের এই ভিডিও অর্থাৎ ঘটনা যদি ঘটে যায়, তাহলে সেই ঘটনা যদি আলোচনা তৈরি করে, তাহলে অবধারিতভাবে তাকে ঘিরে আসলে সেই রিউমারটাও চলতে থাকে। আমরা আসলে এখান থেকে একটু আলাপটা শুরু করব আপনার কাছে, তবে তার আগে আমি জনাব রাশেদ মেহেদী আপনার কাছে একটু আসতে চাই। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, একটু বলবেন আসলে রাশেদ মেহেদী, একটা সমস্যা, একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে গণমাধ্যমের ফটোকার্ড, সেই ফটোকার্ডগুলো নিখুঁতভাবে নকল করা হচ্ছে, এবং তাদের যে নির্দিষ্ট ফন্ট, সেই ফন্টটাকেও নকল করা হচ্ছে। তারপর খুব চটকদার শিরোনাম দিয়ে একটা বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হচ্ছে, এবং কেউ কেউ সেটা দেখে বিভ্রান্ত হচ্ছে। মানে গণমাধ্যমের ফটোকার্ড নকল করে গুজব ছড়ানো কতটা মাথা ব্যথা তৈরি করছে, এবং এখান থেকে বেরোনোর কোনো টেকনোলজিক্যাল সলিউশন আছে কিনা? এটা তো একটা বড় সমস্যা এই কারণে যে আপনি যখন একটা গণমাধ্যমের পুরোপুরি কার্ড নকল করছেন, প্রথমত যে গণমাধ্যমের কার্ড দিলে মানুষ সহজে বিশ্বাস করে, আবার একই সঙ্গে ওই গণমাধ্যমের জন্য এটা খুব বিব্রতকর হয়ে যায়। যে গণমাধ্যমের কার্ডটা ইউজ করতেছেন, ওই গণমাধ্যম এই খবরটা দেয় নাই, কিন্তু এই খবর গণমাধ্যম সম্পর্কে মানুষের মধ্যে একটা বড় ধরনের ভুল ধারণা তৈরি হচ্ছে। এখানে আসলে এখন যে ধরনের আপনার ফটো এডিটিং টেকনোলজিটা এসছে বা ভিডিও এডিটিং টেকনোলজি এসছে, ওই টেকনোলজিগুলোকে ব্যবহার করে আপনার যে কোনো এরকম কার্ড বানানো যায়, ফন্ট বহু নকল করা যায়। আপনার এই যে প্রযুক্তির যে বড় বিকাশ, সেটারই একটা বড় সুযোগ কিন্তু আসলে এই আপনার যারা ভুয়া তথ্য ছড়ায় তারা নিচ্ছে। এখন এটাকে এখন আপনার এগুলো চেক করার অনেকগুলো টুলস তো আমাদের এখানে আছে। আমরা জানি যে ভিডিও ফ্যাক্ট চেকিং টুলস এখন আছে, সোশ্যাল মিডিয়া চেকিং টুলস আছে, আপনার গুগলে এখানে বেশ কিছু যে ওয়ার্ম আপ টুলস আছে। তারা আপনার একটা যে ধরনের আপনি এখন যে আমরা কোনো ছবির মেটাডাটা অ্যানালিসিস করে বলতে পারি যে আসলে ছবিটা ফেক কিনা। ইভেন আপনার আমরা গুগল দিয়ে থেকে আপনি ইভেন ইয়ানটেক্স এর একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আসলে একেবারে যে ইমেজটা আসলে কোন লোকেশন থেকে আসলে বা কতটুকু ইয়ে করা হয়েছে, সেখানেও সেটা কিন্তু আমরা সরাসরি আইডেন্টিফাই করতে পারি। বাট আমাদের দেশে এখন এই টুলস গুলোর ব্যবহার ওইভাবে আমরা দক্ষ হয়ে ওঠেনি, যে কারণে অপতথ্যগুলো ছড়ালেও এটা অপতথ্য না সঠিক তথ্য সেটা যাচাই করতে একটা সময় চলে যায়। তো আমাদের মনে হয় এখন যে ফ্যাক্ট চেকিং এর যে টুলস গুলো আছে, এগুলোর ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, এবং বিশেষ করে গণমাধ্যম কর্মী এবং যারা আসলে গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, এদেরকে প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা দরকার। তারা যেন ফ্যাক্ট চেক করে সঙ্গে সঙ্গে বলে দিতে পারে যে এই তথ্যটি আসলে ভুয়া।
না হলে পরে আপনার এই যে এখন গণমাধ্যমের কার্ড, ইভেন আপনি এখন অন্য জিনিসও হচ্ছে, গণমাধ্যমের শুধু কার্ড বলছেন কেন, ডোমেইনের কাছাকাছি মনে করেন যে একটা পরিচিত খুব বড় গণমাধ্যমের ডোমেইন bdnews24.com, সেখানে দেখা গেল যে আপনার বিডি নিউজের ভেতরে একটা বি দিয়ে বিডি নিউজ 24 কাছাকাছি ডোমেইন, লোগো একই রকম দিল, টেমপ্লেট একই রকম দিয়ে সে একটা ভুয়া নিউজ ছড়াই দিল। এখন আপনি হঠাৎ করে কিন্তু প্রথমে ঢুকে মনে হয় যে আপনি এখানে আছেন, এবং একটা ওয়েবসাইট প্রোপাগাইট হওয়ার পরে দেখা গেল সেটাকে তারা নিজেরাই বুস্টিং করে এটিয়ে করে এটা অনেক জায়গায় দ্রুত ছড়াই দিচ্ছে, যেখানে আপনি মূল যে ওয়েবসাইটটা যেটা প্রকৃত আপনার নিউজ পোর্টালটা তার সঙ্গে কিন্তু এটার মিলটা কাছাকাছি থেকে যাওয়ার কারণে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। এই সমস্যাটাও হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আমাদের ফ্যাক্ট চেকিং টুলস গুলোকে আপডেট করার কোনো বিকল্প নাই। একই সঙ্গে এই যে ফটো কার্ড বানানো বা এই যে টেকনোলজি গুলোকে, মানে কিছু কিছু টেকনোলজি আসলে আমার মনে হয় কাস্টমাইজ থাকা দরকার, যেগুলো আসলে হুট করেই কেউ নিতে পারবে না। আমাদের তো অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো সিকিউরিটি এবং অন্যান্য ক্ষেত্রে ইউজ হয়, যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না কিংবা তারা জানেও না সেটার সম্পর্কে। আমার মনে হয় মিডিয়ার জন্য এখন এই ধরনের সফটওয়্যার টুলস দিতে হবে, যেগুলো শুধুমাত্র কাস্টমাইজলি কোনো মিডিয়া হাউস সেভাবে কিনতে পারবে, সেভাবে মেনটেন্স হবে এবং এটা কোনোভাবে সাধারণ মানুষের কাছে যাবে না। তাহলে হয়তো এই প্রবণতাগুলো আটকানো যাবে। একটা সলিউশনের ধারণা আপনি আমাদেরকে দিলেন। সেক্ষেত্রে আসলে আইনগত কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং নলেজ শেয়ারিং এর তো ব্যাপার থাকে, অর্থাৎ যারা ফ্যাক্ট চেকগুলো করবে বা যারা টুলসগুলো ব্যবহার করবেন, সাধারণ মানুষ তাদের হাতে যদি স্মার্টফোন আছে তারা কিভাবে সেই কাজটা করবে সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব ছোট্ট একটা বিরতি পরে এসে, এবং নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন একাত্তরে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং চলছে ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির এবং প্রযুক্তি বিশ্লেষক জনাব রাশেদ মেহেদী। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং তানভীর মাহতাব আবির, আপনার কাছে ছোট করে 1 মিনিটের মধ্যে একটু টুলস সম্বন্ধে জেনে নিতে চাই। সাধারণত আপনারা যেহেতু নিরলসভাবে ফ্যাক্ট চেকগুলো করেন, কোন কোন টুলসগুলো একজন ভুক্তভোগী হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিংবা সাধারণ মানুষ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, বা কোনো প্রক্রিয়া যদি আপনি আমাদেরকে বলতে পারেন তথ্য অপতথ্য বোঝার। আচ্ছা, ধন্যবাদ। যে কোনো তথ্যই হচ্ছে 80% হচ্ছে যে কোনো মানুষ যাচাই করতে পারে, এটা খুব সহজ। আমি জাস্ট আমরা 3টা জিনিস আমরা সাধারণত যাচাই করি, একটা হলো তথ্য, একটা হচ্ছে ছবি, আর একটা হচ্ছে ভিডিও। তথ্যের ক্ষেত্রে গুগলে যে কোনো তথ্য সামনে আসলে এটা সার্চ করতে পারেন, কোনো নিউজ পেয়ে যাবেন তখন। আর যদি কোনো ব্যক্তিকে নিয়ে হয় তার ফেসবুক প্রোফাইল বা এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো চেক করলেই হচ্ছে অনেক ক্ষেত্রেই পাওয়া যায় ভ্যালিড সোর্সগুলো। এটা হচ্ছে তথ্যের ক্ষেত্রে, এটা আলাদা কোনো টুলস নাই। আর ছবির ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলি রিভার্স ইমেজ সার্চ, সেটা গুগল হোক, ইয়ানডেক্স হোক, বিং হোক, মানে যার কাছে যে সার্চ ইঞ্জিনই আছে, সে ব্রাউজার আছে, তারা সেটাতে রিভার্স সার্চ করতে পারে। এর বাইরে হচ্ছে একটা হচ্ছে ম্যাটাডাটা চেক করতে হয়, মানে ছবিটা আসলেই হচ্ছে তার তোলা কিনা বা এই ছবিটাতে কোনো ম্যানিপুলেশন করা হয়েছে কিনা। তো এটার ক্ষেত্রে ম্যাটাডাটা টুলস আছে বিভিন্ন ক্রোমে বা বিভিন্ন ব্রাউজারে সার্চ করলেই ম্যাটাডাটার অনেক ওয়েবসাইট পাওয়া যায়। সেখানে ছবিটা দিলেই হচ্ছে এই ছবিটার ইন ডিটেল সব তথ্য পাওয়া যাবে, যদি সেই ছবিটাতে কোনো এডিটিং না করা হয়। আর ভিডিওর ক্ষেত্রে যেটা হয়, ভিডিওর ক্ষেত্রে রিভার্স সার্চ করা হয়, সেটার ক্ষেত্রে হচ্ছে ভিডিও থেকে কোনো একটা স্ক্রিনশট নিয়ে এটা আপনি গুগলে বা বিভিন্ন ধরনের রিভার্স সার্চের যে সাইটগুলোর কথা একটু আগে বললাম সেখানে দিলেও হয়। এর বাইরে ইনভিড নামে একটা টুলস আছে, এক্সটেনশন টুলস, এটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ইউজ করতে হবে এটা। তো ওখানে হচ্ছে দিলে ওরা হচ্ছে কি করে, বিভিন্ন কি ফ্রেম কেটে নেয় ভিডিও থেকে এবং নিয়ে হচ্ছে ওরা নিজেরাই খোঁজার চেষ্টা করে যে এটার সোর্সগুলো আসলে কোথায় বা মূল ছবিটা আসলে কোন ভিডিওটা আসলে কোথায় আপলোড হয়েছে। তো এটা ইনবিটটা হচ্ছে যে কেউ ব্যবহার করতে পারে। এটা মোটামুটি এই জিনিসগুলোতে ধারণা থাকলে একটা চমৎকার ধারণা আপনি আমাদেরকে দিয়ে দিলেন। আমি সবশেষ রাশেদ মেহেদী আপনার কাছে একটু আসি। মানে সরাসরি গুগল, ফেসবুকের মতো বড় বড় প্ল্যাটফর্মদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদেরকে আসলে সেই পোস্টটা যেটা আসলে অপতথ্য সেটা রিমুভ করানোর জন্য বাধ্য করা কিংবা তাদের সেই সহায়তাটুকু কামনা করা কতটা চ্যালেঞ্জিং, কোথায় কাজ করতে হবে, আমরা কতটা পারছি আসলে? অনেক বড় চ্যালেঞ্জ, কারণ হলো ফেসবুক কিংবা গুগলের মতো যারা বড় প্রতিষ্ঠান তারা আসলে সহজে আমাদেরকে তথ্য দিতে চায় না। এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, এর আগেও আমরা দেখেছি যে তারা এই তথ্যটা আসলে দিতে চায় না। এবং আপনি যতগুলো তথ্য চাবেন তার হয়তো 50% কিংবা তারও কম আপনি হয়তো পান, এবং যে পরিমাণে চাচ্ছেন তাও পাচ্ছেন না। এর বড় কারণ হচ্ছে তারা আমাদের দেশের কোম্পানি না, তারা অন্য দেশের কোম্পানি, বিশেষ করে আমেরিকান কোম্পানি। তারা ওই দেশের গভর্নমেন্টের কাছে দায়বদ্ধ, আপনার কাছে না। ফলে তাদের ব্যবসার ক্ষেত্রে যেটুকু তথ্য তারা দেওয়া দরকার সেটুকু দেবে, এর বাইরে তারা দেবে না। দুটো কাজ হতে পারে, যদি আপনি ফেসবুক, গুগলকে বাংলাদেশে
তাদের একটি অফিস কিংবা তাদের যে কোলোকেশন সার্ভার যদি করতে পারেন, সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে প্রম্পট সার্ভিসটা দিতে পারে। আর আচ্ছা, এক্ষেত্রে জনাব রাশিদ মেহেদী ছোট্ট করে একটা বিষয়কে যুক্ত করে দেবেন। হ্যাঁ জনাব রাশিদ মেহেদী, ছোট্ট করে একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। ধরুন ভারত কিন্তু আমাদের দেশের প্রায় 7টি গণমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লক করতে পেরেছে, মানে এরকম করে আমরা আসলে কি কোনো স্টেপ নিতে পারি? এখানে আমাদের বাধাটা কোথায়? হ্যাঁ, কারণ ভারতে হচ্ছে ওদের মাদার সিডিএনটা আছে। আচ্ছা, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যেটা গুগলের মাদার সিডিএন যেটা, সেটা বা ফেসবুকের দুটোই কিন্তু ভারতে আছে। ফলে ভারত চাইলে তাদেরকে যে কোনো ভাবে আপনার বাধ্য করতে পারে বা তাদেরকে দ্রুত সার্ভিসটা নিতে পারে, কারণ তাদের লয়ের মধ্যে তারা কিছুটা নিয়ে আসতে পেরেছে। আমরা কিন্তু পারি না, এটা বুঝতে হবে। তো সেই কথাটাই বলছিলাম, যদি আমাদের এখানে তাদের এরকম কোলোকেশন সিডিএন থাকে তাহলে সহজে তাদেরকে আসলে সার্ভিসটা পাওয়া যাবে। আর একটা হচ্ছে, তারা যে দেশের কোম্পানি অর্থাৎ মার্কিন কোম্পানি, আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা এমলাট করতে পারি বা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি, এটা যদি করতে পারি, তাহলে পরে ওই দেশের গভর্নমেন্টকে বলে আমরা তার কাছ থেকে সার্ভিসটা নিতে পারবো ট্রিটির মাধ্যমে। এই দুটো কাজ আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনি গ্লোবালি এই প্ল্যাটফর্মের কাছ থেকে আসলে সহজে তথ্য পাবেন না। আপনাকে কোনো না কোনো ভাবে একটা বাইন্ডিংসের মধ্যে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম সহজ কাজটা হবে, তাদের যে সিডিএনটা আছে, মাদার সিডিএনটা ইন্ডিয়াতে আছে, কাছাকাছি একটা কোলোকেশন সার্ভার বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য সেই ডাটা সেন্টারটা বাংলাদেশে তাদেরকে ল্যান্ড করানো। আমাদের বাংলাদেশে এখন যথেষ্ট ভালো কোম্পানি আছে যারা ডাটা সেন্টারে সার্ভিস দেয়। গভর্নমেন্টের ডাটা সেন্টার আছে টিয়ার 4, প্রাইভেট লেভেলে টিয়ার 3 ডাটা সেন্টার আছে যারা আসলে হাইলি ক্যাপাবল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে। সেইটাকে প্রচারে নিতে হবে এবং তাদেরকে কগনিজেন্সে নিতে হবে যে হ্যাঁ আপনারা এসে সার্ভিস পাবেন, সিকিউরিটি পাবেন, তাহলে তারা হয়তো আসবে। কারণ বাংলাদেশে কিন্তু খুব কম জায়গার মধ্যে অনেক বেশি ইউজার আছে। অনেক ধন্যবাদ রাশিদ মেহেদী, বেশ চমৎকার কিছু পরামর্শ দিচ্ছিলেন এবং সময় থাকলে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতাম। আশা করি সামনে কোনো আয়োজনে আবার কথা বলার সুযোগ আপনাদের সঙ্গে হবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রযুক্তি বিশ্লেষক রাশিদ মেহেদী এবং ছিলেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউবার স্ক্যানের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন frs.71tv@gmail.com এই মেইল ঠিকানায়, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।